আমার সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ, জাতির মানুষ, বাংলা নয় ভারতের মানুষ বা ভারত ছাড়িয়ে বিশ্বের মানুষ যাকে এক ডাকে চেনেন, রূপা গাঙ্গুলি মহোদয়। আমার সঙ্গে উপস্থিত হয়েছেন মহিলা, মাফ করবেন, মহিলাদের আসলে বলে বলে অভ্যস্ত হয়ে গিয়েছিল তো, সভানেত্রী মাননীয় শ্রীমতী অপর্ণা নন্দিনী এবং আপনাদের এই পঞ্চায়েত সমিতির সদস্যের যিনি দখল করেছেন এবং তাঁত শিল্প দিবস, সেই উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি এই ভূমিতে। আমাদের যারা তন্তুবায় শিল্পী ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, দিদিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমাদের এখানকার যে অন্যতম একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যের এই মুহূর্তে ভগ্ন দশা এবং তার জন্যে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, কারা দায়ী, কী কারণে, সমস্তটাই আপনাদের আমরা জানাবো। আমি মাইক্রোফোনটা দিচ্ছি মাননীয়া রূপা গাঙ্গুলি। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আজকে বহু বছর ধরে আমরা যখন নানান জায়গায় পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াতাম, আমি বহু বছর ধরে এই দিকে এলেই শান্তিপুর, ফুলিয়া এসব হয়ে যেতাম, শাড়ি কিনতে থাকতাম। রাস্তার পাড়ে তাঁতিদের বাড়ি থাকতো, সেখান থেকে ঝোলানো থাকতো শাড়িগুলো, কোনো প্যাকেজ কায়দা কিচ্ছু থাকতো না, ওরা বানিয়ে ঝুলি রাখতো। আমি গাড়ি থামিয়ে বচকা করে শাড়ি তুলতাম, শাড়ি তুলতে চলে যেতাম, বাড়ি যেতাম। প্রশ্ন হচ্ছে, আজকে এই পশ্চিমবঙ্গ যা তাঁত শিল্পের জন্য এত বিখ্যাত ছিল, তাদেরকে ধরে কারা মারলো? তাদেরকে ধরে কারা মারলো? কি স্বার্থে মারলো? কি প্রয়োজন ছিল? সোনার ডিম পাড়া মুরগি এই তাঁত শিল্প, তাকে একবারে কচু কাটা করে কেটে কি লাভ হলো? সমবায় সমিতিগুলো টাকা নিয়ে ৯-৬ করে শেষ করে তাদের সমিতিতে তালা লাগিয়ে দিয়ে চলে গেল। কি লাভ হলো? মানুষ আজকে যারা তাঁত শিল্পে পটু, বংশ পরম্পরায় যারা দাদুর থেকে ছোট ছোট বাচ্চারা শিখেছে, তারপর ছেলে শিখেছে, ছেলে বৌমা সকলে মিলে পরিবারে যারা এই শিল্পটাকে চালিয়ে গেছে। আমি যখন বম্বেতে কাজ করতাম, দিনের পর দিন আমাকে বলা হতো এখানকার থেকে শাড়ি এনে দাও আমাদের। আমি বোঝকা ভরে এখানে গিয়ে সব শাড়ি গিফট করতাম বম্বে লোকেদের জন্য। কারণ আমি বম্বেতে মহাভারত, ধ্যান ওসব সিরিয়াল করতাম, ফিল্ম করতাম, সিনেমা করতাম। কলকাতা से साड़ी लाके दो ना, पश्चिम बंगाल से साड़ी लाके दो ना। हाँ लाते সব নিয়ে গিয়ে দিতাম। সেই শিল্পটাকে উচ্ছন্নে তুলে দেওয়া হলো রাজনীতি করতে গিয়ে। সমস্ত জায়গায় দালাল রাজ, গুণ, মানুষের ক্ষমতা, মানুষের শিক্ষা এবং বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে পরিচালনা করতে হয়। আমি যতই বলি না কেন, আমি ইচ্ছে করলে আজকে বানাতে পারবো না শাড়িটা, আমি ৮ ঘন্টা দেখে শিখতে পারবো না। এটা সূক্ষ্মভাবে বানানোর জন্য বছর পর বছর তার জন্য তার পরিশ্রম গেছে। সে কোথায় গেল? তাদের কেন মেরে ফেলা হচ্ছে? আপনারা আওয়াজ তুলুন, শুধু আমরা এক আওয়াজ তুলে হবে না, আপনারা সকলে আওয়াজ তুলুন। প্রেসের বন্ধুরা যারা এখানে আছেন, তাদেরকে সকলকে অনুরোধ জানাই যে গিয়ে দেখুন। আমি আজকে শুধু দেখছি প্রথম তা নয়, আমি আগেও বহুবার দেখেছি।
কিভাবে এখানকার শাড়িগুলো মহাজনরা সামান্য কিছু সুতো দেয়, দিয়ে সামান্য কটা টাকা দেয়, এরা সবাই দিনমজুরিতে চলে যাচ্ছে। কি হবে? এভাবে কি করে চলবে বলুন? আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রেসের যা প্রশ্ন থাকবে তার উত্তর দেব। সেটা হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গের মান সম্মান এক অন্য মাত্রা ছিল, সেটা ধীরে ধীরে রাজনৈতিক কারণে মারতে মারতে সবাইকে মারতে মারতে আমরা এমন নিম্নস্থানে চলে এসেছি যেখানে শুধুই এর পেটে লাথি, তাকে রাস্তায় যেভাবে হোক মানুষকে বিপর্যস্ত করা হচ্ছে শুধু রাজনীতির নামে আর ভয় দেখিয়ে। এর থেকে সবাই গর্জে উঠুন, নিজেরা নিজেদেরকে রক্ষা করার চলুন দায়িত্ব নিন। নমস্কার। লর্ড কার্লো জয়েন্টে রাজ্যকে 15 দিনের নতুন করে মেধা তালিকা তৈরি করার নির্দেশ। আগে 66টি তালিকা ধরে 60% ওবিসি আরেকটা বিষয় আছে যেটা রূপাদি বললেন, আমাদের যে তন্তুবায় শিল্পী এবং তাদের পরিবার, তারা শুধুমাত্র এখানে দিনমজুর নয়, তারা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে। কেউ কেউ তাদের পেশা বদলে টোটো পর্যন্ত চালাচ্ছেন। এবং এই কারণে যেখানে র্যাপিয়ার মেশিন, আপনারা এখানকার মানুষ জানবেন, র্যাপিয়ার মেশিন কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আমাদের যারা শিল্পী রয়েছেন, যারা তাঁত শিল্পী রয়েছেন, তাদের বুকের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে র্যাপিয়ার মেশিন চালাবে এখানে করা হচ্ছে। আপনাদের এখানে তাঁত বসানোর জন্য যে সাবসিডি দেওয়া হয়েছিল সেটাও পর্যন্ত তৃণমূল সরকার কাটমানি খেয়ে নিয়েছে। 5,000 টাকা করে দিয়ে তাঁত শিল্পীদের দেওয়ার কথা 15,000, মাত্র দিয়েছে 5,000, এবং সেই তাঁতের যন্ত্রণা সেটাও কেড়ে নিয়েছে ওই কুমির ছড়া দেখানোর মতন। এবং এই কারণে আজকে আমরা প্রেস বন্ধুদের কাছে দেব, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই দুর্নীতিগ্রস্ত সরকারকে দায়ী করছি সম্পূর্ণরূপে। আমাদের এই রাজ্যের এই মৃতপ্রায় শিল্প হয়ে গেছে এবং শিল্পীরাও মৃতপ্রায়। আমরা যে বাড়িগুলিতে গেছিলাম, রূপাদি ব্যক্তিগতভাবে তাদের পাশে বসে বসে কথা বলেছেন। তারা বলছেন আমাদের উপায় নেই, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে না। এর দায় এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এবং তার দুর্নীতিগ্রস্ত সরকারকে নিতে হবে। তাই এই যে প্রেস নোটটা, এটা যেটা পাবেন আপনারা আমাদের সাংবাদিক বন্ধুরা, এটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকর্মে কুকীর্তির চার্জশিট হিসেবে গ্রহণ করবেন। এতে বলা আছে র্যাপিয়ার মেশিন যতগুলো এখানে হ্যান্ডলুম ছিল সেগুলো সরে পরবর্তীকালে পাওয়ারলুম আনন্দ, পাওয়ারলুম সরিয়ে গিয়ে এখন র্যাপিয়ার মেশিন, যে মেশিন করার কথা নয়, হুড়হুড় করে শাড়ি বিক্রি হচ্ছে। তাহলে আমাদের শিল্পী যারা রয়েছেন তারা কি করবেন? তারা খাবেন না, তারা পড়বেন না, তারা খালি ভাতাজীবী হয়ে থাকবেন। তাদের যে শিল্প, তাদের যে সত্তা, সেটা কি তাহলে মুছে যাবে? এই কারণেই আমাদের আজকে আপনাদের সামনে আসা। এবার রূপাদি আপনাদের প্রশ্নে জবাব দেবে। বড় বড় দোকানে, কলকাতা শহরে কিছু বড় বড় দোকানে বিশ্ব বাংলা শাড়ির দোকান দেখতে পাওয়া যায়, জানেন? হ্যাঁ, এদের থেকে শাড়ি কিনে নিয়ে যায়, 4 গুণ দামে বিক্রি করে। আমি ছিটকে বেরিয়ে চলে এসেছিলাম, শুধু দেখতে চেষ্টা করছিলাম যে এরা কি বেচে। তারপর দেখলাম তাঁতিদের থেকে জিনিস কিনে নিয়ে গিয়ে নানান জায়গায় ডোকরা, নানান রকম আমাদের আর্টিফ্যাক্টস কিনে নিয়ে গিয়ে সেগুলো 4 গুণ দামে। আমি একজনের সাথে কথা বলেছিলাম, প্রায় আরো একজনের সাথে কথা বলেছিলাম বোঝবার জন্য এই সিস্টেমটা কি করে চালায়। 3 হাত দালাল আছে, 3 হাত, বুঝলেন? 3 হাত দালাল আছে। চাষিদের পেটে মারা, জানে মারা, ভাতে মারা, জীবনে মারা, গলার টিপে মারার চেষ্টা হচ্ছে। ওবিসি নিয়ম রাখার বহাল নির্দেশ কোর্টের। এটার মানে স্পষ্টতই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় কোর্ট আজকে বলে দিয়েছে যে 2010-এর যে ওবিসি তালিকা, সেই তালিকা অনুযায়ী কিন্তু নিয়োগ হতে হবে। এতদিন পর্যন্ত যারা আমাদের ভবিষ্যতে পড়ুয়া এবং জয়েন্ট যারা দিচ্ছে, তারা অত্যন্ত মেধাবী, অত্যন্ত উচ্চশিক্ষিত। আমাদের রাজ্যে মেধাবী পড়ুয়াদের তাদেরকে বঞ্চিত করে, ভাবতে পারছেন?
জয়েন্টের রেজাল্ট পর্যন্ত আটকে রেখেছিল এতদিন ধরে। দীর্ঘদিন তালবাহানার পরে, দীর্ঘদিন আমরা সরব হওয়ার পরে পরবর্তীকালে ক্লাস আন্ডার গ্রাজুয়েশন অর্থাৎ যেগুলো ডিগ্রি কোর্সের অ্যাডমিশন শুরু হয়েছিল, এতদিন পর্যন্ত টালবাহানা করে। এখন এটা জট কাটলো আমি বলবো না, আবার নতুন কোনো পদ্ধতি আটতেই পারে, কিন্তু যেখানে অন্যান্য রাজ্যে জয়েন্টের ভর্তি শুরু হয়ে গেছে, কাউন্সেলিং শুরু হয়ে গেছে, সেখানে আমাদের রাজ্যে ছেলে মেয়েদের এইভাবে বঞ্চিত রাখার এবং বাঙালি ছেলে মেয়েকে বঞ্চিত রাখার প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে। দূরত্ব কি কমছে? শুনুন, এই বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাটা একটু খেয়াল রাখবেন। আমার কাছে যে ভিডিওগুলো আছে না, চালিয়ে দেখাতে পারবো না আপনাদেরকে, শোনাতেও পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলেন, হ্যাঁ, সেটা বাংলা ভাষা। হঠাৎই বিনা কারণে কুমিরে কান্না কাচ্ছেন, নিজের রাজ্যে মেয়েরা যাচ্ছে মরে, সব কিছু রাস্তায় পড়ে আছে, মানুষের পেটে ভাত পর্যন্ত নেই। আপনি ভাষা নিয়ে কথা বলছেন, নিজে আপনার লোকেরা কি ভাষায় কথা বলে, চড়াম চড়াম কি ঢাক গুড়ু গুড়ু কিসব কিসব বলে। আপনি নিজে কিসব বলেন, এক ব্যাংক ট্যাঙ্ক পয়সা দিয়ে কবিতা লেখেন, বাংলা ভাষা। এক ব্যাংক ট্যাঙ্ক তো বললাম, চড়াম চড়াম কি মন্ডল, ফোনের ভাষাটা মনে নেই? কি সুন্দর, কি সুন্দর আপ্যায়ন করে ফুল বেলপাতা দিয়ে গালাগালি দিচ্ছেন তিনি পুলিশকে। জানেন, ওনাদের ভাষাগুলি শুনুন আগে। বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে নিজেই পরিষ্কার করে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে না। আমার যাওয়ার বেলা কেটে যাচ্ছে, যাওয়ার বেলা ঠিক কার সময় গিয়েছে, একদম একদম ঠিক সময় গিয়েছে। আমার যাওয়ার বেলা দিদি ভোটের তালিকা নিয়ে দিদি ভোটের তালিকা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কি বলবেন? ভোটের তালিকা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে। ও ভোটের তালিকা, ভয় ঢুকেছে, ভয় ঢুকেছে না? দেখুন, ইলেকশন কমিশন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত অফিসারদের যারা ইলেকশনে ডিউটি করে, এবং তাদেরকে বলা হয়েছে স্পষ্ট ভাষায় যে আপনারা ঘরে ঘরে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে আপনারা আসল ভোটার, মৃত ভোটার, নকল ভোটার খুঁজে বার করবেন। তো যারা যারা আসল ভোটার, যাদের 11টা নিয়মের মধ্যে যে কোনো একটা তথ্য দিতে পারলেই তারা ফাইনাল এবং নিশ্চিন্ত, সেই সব লোকগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো ভয় দেখানোর চেষ্টা করছেন। নামটা কি বলছেন উনি? কাউকে নাকি এখান থেকে নাকি একটা নাম উনি কাটাতে দেবেন না। ওনার রাজ্যে বারে বারে প্রমাণিত হচ্ছে, নানান জায়গায় ফেক আধার, ফেক ভোটার ধরা পড়ছে। ওনার রাজ্যে এখানে তৈরি হচ্ছে, কারখানা বানিয়ে তৈরি হচ্ছে, কারখানা বানিয়ে তৈরি হচ্ছে এখানে ভোটার আধারে ফেক। এটা একটা ফেক রাজ্য, সব কিছু দেখেন আইএস আইপিএস ও ফেক পাওয়া যায়। তো সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করছেন, কাউকে বাঁচাবার চেষ্টা করছেন। উনি কাউকে বাঁচাতে পারবেন না, যেটা নিয়ম সেটাই হবে। ইলেকশন কমিশনে যারা এই আধিকারিকরা, 4 জন আধিকারিক, তারা ধরা পড়েছে এবং তারা স্বীকার করেছে যে তারা ভুল ভোটার তালিকায় নাম ঢুকিয়েছে। তো তারা তাদের শাস্তি পাবে, তাদের নাম এফআইআর হয়েছে, হবে কি শাস্তি নির্ধারিত হবে সেটা কোর্ট, মহামান্য আদালত, এইসব আছে। এর মধ্যে আমি কিছু বক্তব্য রাখতে পারবো। যা দেশ নিয়মে চলে, মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভাবেন যে তিনি ভারতবর্ষের থেকে আলাদা এবং তিনি বাংলাদেশ পার্ট 2, তাহলে উনি ভুল ভাবছেন। দিদি, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য এবং নির্বাচন কমিশনের সংঘাত তুললে রাজ্যের যে 4 সদস্যকে যেটা সাসপেন্ড করার কথা বলা হয়েছিল, যেমন সেই বিষয়ে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনই কমিশনে নবান্নের পাঠানো নাম খারিজ করলেন নির্বাচন কমিশন। শুনুন ভালো করে, সবাই যারা আমাদের এখানে বসে আছেন তারাও ভালো করে শুনুন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে গুলি অবরণ না, বলেন না, কোনোটার কোনো মানে নেই, কিন্তু উনি কিন্তু জানেন ওনার কথার কোনো মানে নেই। মানছে 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 মাননীয় মুখ্যমন্ত্রী ভালো করে জানেন। উনি খানিকটা টিভিতে থাকবার জন্য, টিভি টাইম
উনি খানিকটা টিভি টাইম রাখার জন্য নানান রকম প্রশ্ন করেন এবং কথা বলেন, ঠিক আছে? তো ওনার কথা গুরুত্ব দেওয়ার দরকার নেই। দেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী চলবে, নির্বাচন কমিশন তার কাজ করবে এবং যে আধিকারিকরা মানছে ঠিক আছে এই বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পুজোর আগে সেই সমস্ত দোকানে ভিড় বাড়ে, তাহলে এই তাঁতিরা কোথায় যাবে? দেখুন, আমি যেমন কথা বললাম, মহাজনরা যে একটা শাড়ি অর্ডার করে, শুধুটা দেয়, তারপর সেই শাড়িটা মানে পুরোটা টাকা দিয়েও নেয় না, শাড়িটা নেয় কিন্তু পুরো টাকাটা পর্যন্ত দেয় না। সেই একমাত্র হিসাব হবে গিয়ে মানে মাসে 2টো শাড়ি হলো কি 4টে শাড়ি হলো, তার হিসাব হবে গিয়ে বছরে একবার পুজোর সময়। তো বাকি মানুষগুলোর যে কি দুর্দশা এই হিসাবে তো বোঝা যাচ্ছে। এবার তার মধ্যে এই বাংলা শাড়ি বলে যে শাড়িগুলো আসছে, আমি আপনাদের বলে দিচ্ছি, বেশ কিছু ঘটনা আমাদের নজরে এসেছে, যেখানে অন্যান্য জায়গা থেকে শাড়ি এনে এখানে শান্তিপুরে আর ফুলিয়াতে স্ট্যাম্প মেরে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার নানা জায়গায়। আপনারা নিশ্চয়ই জানেন। এটা সত্ত্বেও আপনাদেরকে একটু সতর্ক হতে হবে এবং মানুষদেরকে বলুন যে যারা এই ধরনের অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, 2-5 টাকার জন্য, 10-50 টাকার জন্য স্ট্যাম্প দিয়ে, এটা টিএমসিরই এক দলের লোক করছেন, কিন্তু তার থেকেও যেটা বড় কথা যে তারা তো বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ। শাড়ি আসছে বাংলার শান্তিপুরের সাথে হস্তচালিত হাতের শাড়ি, সেটা এখন রীতিমতো বিলুপ্ত প্রায়। তার জন্য হাটে হাটে হাট মালিকরা সেই শাড়িকে বাজাতে নতুন নতুন করে এই শাড়ির যে স্টল সেগুলো করছে এবং যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা তাদেরকে আনার চেষ্টা করছে। এক্ষেত্রেও কি মনে হচ্ছে বাংলার শাড়ি রীতিমতো বিলুপ্ত হচ্ছে? দেখুন, নানা জায়গা থেকে যখন একটা বাজার বড় থাকে, যেমন পশ্চিমবঙ্গের বাজার এবং পশ্চিমবঙ্গের এই শিল্পকলাটা একটা বিরাট মাপের, তার মান সম্মানও আলাদা। পশ্চিমবঙ্গের শাড়ির মান সম্মানটা আলাদা, অন্য রকমের। এবার সেখানে সেই বাজার আছে, যেহেতু সারা ভারতে নয় সারা বিশ্বতে পশ্চিমবঙ্গের শাড়ির বাজার আছে, তো সেই বাজারটা ক্যাপচার করার জন্য নানান রকম লোকে আসবে, নানান দেশ আসবে, নানান রাজ্য আসবে এই বাজারটাকে ক্যাপচার করার জন্য। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের যে তন্ত্র, সেই ব্যবস্থা কি পশ্চিমবঙ্গের শিল্প এবং শিল্পীদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে? যদি করে তাহলে কোনো রকম অন্যায় কাজে টিএমসির ছেলেরা যারা স্ট্যাম্পিং করছে এখানে শান্তিপুরের শাড়ি বলে, তারাও আর সেটা করবে না। আমাদের বোলপুরে বাড়ির কাছেই আছে, আমি সেখানে দেখেছি 3 টিম করে 3খানা আলো জ্বলে আর 2-1 করে ঢোকে। ওই যা সেন্টারটাতে চেহারা বানিয়ে রেখেছেন তাতে কেউ কোনদিন ঢুকবে না। ম্যাডাম, আরেকটা কথা, এই স্কুল ইউনিফর্ম তৈরি হচ্ছে ল্যাটিয়াল মেশিনে, বলছেন সমস্ত স্কুলে ইউনিফর্ম তৈরি হবে এবং আগামীতে হসপিটালিটি এবং পুলিশের ইউনিফর্মও মুখ্যমন্ত্রী তৈরি করাবেন এই র্যাপিয়ার মেশিন দিয়ে, কি বলবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা একটা সিচুয়েশন উনি প্ল্যান করেছিলেন। প্রবলেম হচ্ছে উনি কি প্ল্যান করলেন, ওনার ছেনাপোনারা কি করেন, তারপরে উনি চোখ বুঝে থাকেন। কারণ ঠিক এখানে যেরকম করেছেন, এটা কি দুয়ারে কি আর এখন পাড়ায় 500 টাকা কি হাত 10 সব ভেবে সব সমাধান, উনি সব দুয়ারে সব কিছু করেন, উনি ওনার এমন একটা তন্ত্র বানিয়ে নিয়েছেন যেখানে উনি একটা অ্যানাউন্সমেন্ট করলেন, সেখান থেকে সরকারি টাকা দিয়ে একটা ডিপার্টমেন্টে গিয়ে পড়লো, সেখানে ওনার এরকম দাঁত নখ খেঁচিয়ে লোকজন দাঁড়িয়ে আছে, তারা সেই সরকারি টাকাটাকে সাইফন করার জন্য পার্টির হিসাবে। তো সেই করেই অ্যাকচুয়ালি যে কাপড়গুলো বানাবার কথা ছিল, সেই যে ক্লথটা ছিল স্টুডেন্টদের জন্য যেটা হবে, স্কুলে যদি ইউনিফর্ম তৈরি হয় তাহলে একটা বিশাল বড় মার্কেট হতে পারে, কিন্তু সে কাপড়টা বানানোটা কিছুদিন পরে কাপড়টা বানানো হয়ে গেছে, এখন বলছে আমার আর লাগবে না। তো যারা ব্যবস্থা করেছিল তারা আশার আলো দেখেছিল, তারা এখন বলছে আমি আর আমার তো এখন আর নিচ্ছেই না রাজ্য সরকার, নিচ্ছেই না। তো এই দালাল চক্র থেকে বেরিয়ে আসতে গেলে সবাইকে একত্রিত আসতে হবে। হ্যাঁ,
যে বর্তমানে প্রকল্পকারী থ্যাংক ক্যাম্প তৈরি করার পাওয়া যাচ্ছে এটার একটা বড় কারণ এখন আর মিলগুলো থ্যাংক ক্যাম্প তৈরি করছে না, কোন তৈরি করছে এই অনেক প্রবলেম হচ্ছে হসপিটালিটি কাজে। এই ব্যাপারে আপনারা কি বলবেন? এটা কেন্দ্রীয় সরকারের আমরা এ কারণেই এসেছি আজকে জাতীয় তাঁত শিল্প দিবসে, যাতে আপনি যে প্রশ্ন করলেন, আজকে এই কারণেই আমরা এসেছি, যাতে তাঁতি ভাইরা যারা রয়েছে আপনার কাছ থেকে যখন শুনলাম, তাদের কাছ থেকে শুনলাম যে তাদের রীতিমতো তাদের অত্যন্ত কষ্টে দিন কাটছে। তাদের যেটা উপাধি বিস্তৃত করে বললেন যে সাবসিডির কথা, তাদের যে ভাতা যেগুলো পাওয়ার কথা, তারা কিছুই পাচ্ছে না। এবং এই যে আপনি যেটা বললেন যে হ্যান্ড কেয়ারের বিষয়টি, আমরা এটাকে নিয়ে যাবো, যে কারণে আমাদের দল থেকে পাঠানো হচ্ছে যে রিপোর্টটা আমরা দেবো এখানকার। দেখুন অবশ্যই হাড়িতে একটা চাল দেখছে, মোটামুটি তো বোঝা যায় যে ভাতটা। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড় শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com।